প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের সালাম ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম গতকাল খালাস পেয়েছেন। অর্থাৎ তিনি যুদ্ধাপরাধের মামলায় শেখ হাসিনার আমলে কারাবন্দী হয়েছিলেন এবং তার ফাঁসির রায় হয়েছিল। তার মতো আরও ৬-৭ জন জামাত নেতার, মতিউর রহমান নিজামী, আলী হোসেন মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী, কামারুজ্জামান, মোল্লা কাদের, এদের কিন্তু ফাঁসি কার্যকর হয়ে গেছে শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় থাকাকালে। কিন্তু আজাদ ইসলাম সহ কয়েকজন ছিলেন যাদের রায় হলো, রায় কার্যকর হয়নি। ফলে মামলার তারা রিভিউ চেয়েছে এবং সেই জামাত রিভিউ চেয়েছে এবং শেষ পর্যন্ত হাসিনার পতনের প্রায় ৯ মাস পরে আদালতের রায়ে কাদের মোল্লার বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ অর্থাৎ যথেষ্ট প্রমাণ না থাকায় এবং সে সময়ে অনেকগুলো ভুয়া প্রমাণ সাপেক্ষে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছিল। এখন বলা হচ্ছে তিনি নির্দোষ, ফলে তাকে মুক্তি দেয়া হয়েছে। এই কাদের মোল্লার মুক্তির ফলে জামাতের নেতারা তাকে সম্বর্ধনা দিয়েছেন, মিষ্টি বিতরণ করেছেন। জামাতের কর্মী সমর্থকরা উল্লসিত, সারা দেশে এই উল্লাস তারা প্রকাশ করেছেন। এবং এটাই স্বাভাবিক যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন মানুষ, যার কয়েকদিনের মধ্যেই ফাঁসির রায় কার্যকর হওয়ার কথা, সরকার বদলের ফলে, বিচার ব্যবস্থার রায়ের পরিবর্তনের ফলে তিনি আজ মুক্ত মানুষ। তার যেমন ভালো লাগা, তার পরিবারের যেমন ভালো লাগা, তার দলের ভালো লাগা এবং একটা সত্য উদ্ঘাটিত হয়েছিল বলে তারা দাবি করছেন। এবং সারা দেশে এ নিয়ে জামাত সমর্থক, কর্মী সমর্থকের মধ্যে ব্যাপক আনন্দ উল্লাস, তাকে সম্বর্ধনাও দেওয়া হয়েছে। কিন্তু এই রায়ে অনেকে খুশি হতে পারেননি। অর্থাৎ ৭১ সালে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছিল, রাজাকার আলবদর আল শামস গঠন করে পাকিস্তান আর্মিকে যারা সহযোগিতা করেছে, দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, নারীদের নির্যাতন করেছে, বাড়িঘর পুড়িয়েছে, ধর্ষণ, খুন করেছে, তাদের ফাঁসি হবে, এটাই মুক্তিযুদ্ধের সমর্থকদের দাবি ছিল এবং সেটাই হয়েছিল। কিন্তু শেখ হাসিনার গত ৫ আগস্টে পতনের পর সব কিছু উল্টে যায় এবং এই যে মানবতাবিরোধী অপরাধের যাদেরকে শেখ হাসিনা গ্রেপ্তার করেছিলেন, তাদের মধ্যে আমি আগেই বলছি কয়েকজনের ফাঁসি কার্যকর হয়েছে, বাকিরা হয়তো একজন খালাস হয়েছে, ধীরে ধীরে অন্যরা হয়তো খালাস পেয়ে যাবেন। এতে মুক্তিযুদ্ধের পক্ষের লোকেরা নাখোশ, বিশেষত বাম সংগঠন এবং ছাত্রগুলো এর প্রতিবাদ জানাচ্ছে এবং তারা মিছিল মিটিং করছে, নিন্দা জানাচ্ছে। কিন্তু এই নিন্দা জানানো, মিছিল জানানোকে কেন্দ্র করে প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একদল ছাত্র বাম ছাত্রদের উপর হামলা চালায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্রদের উপর হামলা চালায় এবং সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন নারী শিক্ষার্থী আহত হয়েছেন, আরও কয়েকজন আহত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে বাম সংগঠনের, সেখানে বামদের উপরে শিবির তাদের গালমন্দ করেছে, ধাওয়া দিয়েছে। বরিশালে হয়েছে। সারা দেশেই কাদের মোল্লার যেমন মুক্তির পক্ষে আনন্দ মিছিল হয়েছে, তেমনি তার বিপক্ষেও মিছিল মিটিং হয়েছে এবং বাম সংগঠনের যেসব ছাত্রনেতারা এই আন্দোলনগুলো করছেন কাদের মোল্লার মুক্তির বিরোধিতা করে, তারা বলছেন যে শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের সময় কথাই ছিল যে যে মতের হোক না কেন তারা ঐক্যবদ্ধ আন্দোলন করবে এবং তারা এই যে ভিন্ন মতের লোকদের মেনে নিবে। কিন্তু শিবির সেটা মানছে না বলে আজকে ঢাকায় সংবাদ সম্মেলন করেছে ছাত্র ফেডারেশন, বাম ঘরানার ছাত্ররা। তারা শিবিরের বিরুদ্ধে সেই বাজে আচরণ, হামলা, মারামারি অভিযোগ করছে এবং এটা শিবির আগেও করতে বলে তাদের অভিযোগ। এটা আমরাও দেখছি যে
এখন এই শিবির যে সারা দেশে সারা কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে যেভাবে ব্যাপকভাবে তৎপর হয়ে উঠেছে এবং এনসিপি তারা ছাত্রদের দ্বারা গঠিত, এনসিপির আবার ছাত্র সংগঠন আছে, এগুলো শিবিরের বিটিম বলে বলা হচ্ছে। এর পিছনে জামাত, হেফাজত, ইসলামী আন্দোলন সহ ইসলামী ঘরানার রাজনৈতিক এবং ছাত্রদের মদত রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। আর এই বাম ঘরানার ছাত্রদের এই মিছিল, মিটিং বা কর্মসূচিতে যেভাবে হামলা করা হচ্ছে, যদি ছাত্রদল অর্থাৎ বিএনপি ছাত্র সংগঠনের ছাত্রদল এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগের যারা বিপুল সংখ্যক ছাত্র দেশে এখনও আছে, লুকিয়ে আছে যারা, তারা যদি বাম ঘরানা ছাত্রদের সহযোগিতা এগিয়ে আসে প্রকাশ্যে বা গোপনে, তাহলে রাজনৈতিক অঙ্গনে এখন বিএনপি, সরকার, এনসিপি, জামাত, হেফাজত, চরমনাই মিলিয়ে যে সংঘাত চলছে, যে বৈরিতা চলছে, যে অসহযোগিতা চলছে, যে অনৈক্য দেখা দিয়েছে, যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, ছাত্রদের মধ্যে যদি সে ধরনের ব্যাপক গোলযোগ শুরু হয় শিবিরের আচরণকে কেন্দ্র করে, তাহলে সেটা এই অনৈক্য, অনিশ্চয়তা, সংঘাত নতুন মাত্রা পাবে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি চরম অবনতি হবে। এবং সেটা এই সরকার সামাল দেওয়ার ক্ষমতা রাখে কিনা, কারণ আমরা দেখছি ইতিমধ্যেই বিএনপি কিন্তু ক্রমশ নির্বাচনের দাবিতে আন্দোলনের পথে হাঁটছে এবং তারা কতটা আন্দোলনে যাবে ডিসেম্বরের নির্বাচনের দাবিকে বাস্তবায়নের জন্য, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে আমরা দেখছি যে এই যে সংঘাত কিন্তু ক্রমশ দানা বেঁধে উঠছে। সেনাবাহিনীও কিন্তু, সেনা প্রধানের পক্ষ থেকেও কিন্তু ডিসেম্বর নির্বাচনের কথা বলা হয়েছে। অর্থাৎ বিএনপি এবং তার 50টির অধিক সমমনা দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। জামাত, হেফাজত, চরমনাই, শিবির, এনসিপি তারা কিন্তু সংস্কার, বিচার, স্থানীয় সরকার নির্বাচন এবং আগে যাচ্ছে এবং জাতীয় নির্বাচন তারা পরে যাচ্ছে। এই যে জাতীয় নির্বাচন আগে যাওয়া এবং স্থানীয় সরকার নির্বাচন আগে যাওয়া, এই যে সংঘাতটা, এটা রাজনৈতিক দল থেকে ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়লে সেটার পরিণতি ভালো হবে না। প্রধান উপদেষ্টা সেই ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের উপরে জোর দিয়ে যাচ্ছেন, বহুদিন ধরে তিনি এক কথা বলছেন এবং বিএনপিও ক্রমশ জোরালোভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে করা বলছে। বিএনপির বর্তমান প্রধান তারেক জিয়া, দলের মহাসচিব সহ দলের নেতারা এবং অন্য দল, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জুনায়েদ সাকি, কর্নেল অলি সহ ওরা সকলেই কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে। তো এই সংঘাত আমরা চাই না, আমরা জুলাইয়ের ঐক্যটা ফিরে আসুক সেটা চাই, কিন্তু বাস্তবতা ভিন্ন। আমাদের আকাঙ্ক্ষা, দেশের গণমানুষের আকাঙ্ক্ষা সংঘাত এড়িয়ে একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন তারা চলে যাবে। আর বিএনপি যদি তখন পরিবর্তন না চায়, সংস্কার না চায়, তাইলে বিএনপির বিরুদ্ধে সে সময় সকল দলের মিলে আন্দোলন করার সুযোগ থাকবে। ছাত্ররা করতে পারবে, জামাত করতে পারবে, অন্যরা করতে পারবে যারা সংস্কার চায়। সুতরাং সংস্কারকে বাদ দেওয়ার কথা বিএনপি বলছে না, স্থানীয় সরকার নির্বাচনের কথা বাদ দেওয়ার কথা বিএনপি বলছে না, তারা এগুলোকে পাশাপাশি চলার কথা বলছে। অর্থাৎ গণতন্ত্র এবং সংস্কার পাশাপাশি চলতে পারে, এটা সকলেই মনে করে। অতএব আমরা সংঘাত চাই না, আমরা চাই শান্তি, আমরা চাই অগ্রগতি, সমৃদ্ধি, গণতন্ত্র এবং সাধারণ মানুষের কল্যাণ। খোদা হাফেজ। আমি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমাকে নতুন ভিডিও করার আপনারাই প্রেরণা। খোদা হাফেজ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।